গল্পের নাম শ্রেষ্ঠ সুন্দর, লেখিকা অজান্তা ওই ছদ্মনাম, পর্ব 11। নিতর শুকনো ঢোক গিলে তরির বন্ধ চোখের দিকে তাকালো। মুখটা নিচু করে তরির মুখের কাছাকাছি আনতে আচমকা তরি ধপ করে চোখ খুলল। নির্জরের অনুভূতিগুলো যেন থমকে গেল, সাথে থমকে গেল সে। আবছা অন্ধকারে তার অস্থি যুগল বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে নিজেকে উঁচু করে রাখা হাত দুটো ভেঙে পড়তে তরির বুকের উপর লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ তরি দু হাতে ঠেলে তাকে সরিয়ে দিল। এক লাফে বিছানায় উঠে বসে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছেন কি? নির্ঝর খুব দ্রুত নিজেকে সামলে নিল, কথাও সাজিয়ে নিল। উঠে গিয়ে রুমের লাইট অন করে তরির দিকে এগিয়ে এলো। চিন্তিত কণ্ঠে বলল, তরি, তুমি ঠিক আছো? ঠিক থাকবো না কেন? কি করেছেন আমাকে? ধুর, বোকা মেয়ে, আমি কি করব? তুমি নিজেই আমাকে ভয় পেয়ে দিয়েছিলে। আচ্ছা, এই রোগটা কি তোমার বহু পুরানো? তরির চোখে মুখে চিন্তার ক্লেশ। সে নির্ঝরের দিকে চেয়ে রইল, মিনমিন করে বলল, কোন রোগের কথা বলছেন আপনি? কী রোগ সেটা আমিও বুঝতে পারছি না। ঘুমের মধ্যে তোমার প্রচণ্ড চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখি তুমি ভয়ে কাঁপাকাঁপি করছো। সেজন্য আমি কোলে করে রুমে নিয়ে আসলাম। কিন্তু রুমে এনে আর এক বিপদ দেখা দিল। তোমার পা চলছিল না, শ্বাস নিচ্ছিলে না তুমি। তোর দু চোখে আতঙ্ক এসে ভর করলো। সে নিবু নিবু স্বরে বলল, শ্বাস প্রশ্বাস চলছিল না আমার? না, সেজন্য আমি ভয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে চিন্তা করলাম। বিষয়টা যদিও আমার জন্য খুবই কঠিন ছিল, তবুও যান বাঁচানো ফরজ ভেবে করতে নিয়েছিলাম। কিন্তু ইটস এ মিরাক্কেল তরি। যেইমাত্র তোমার কাছাকাছি গেলাম সেইমাত্র তুমি সুস্থ হয়ে গেলে। থ্যাঙ্কস গড। তরি ভ্রুকুচকে নির্ঝরের দিকে চেয়ে আছে। তার অদ্ভুত চোখে দৃষ্টি বলে দিচ্ছে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, বিশ্বাস করে আর অবিশ্বাসের মাঝে ঝুলে আছে। নির্ঝর একটা হাই তুলে বলল, মাঝরাতে এত নাটক কেন করছো? এভাবে তাকিয়ে থাকার কি মানে? আপনি মিথ্যা বলছেন, তাই না? হাউ ফানি! মিথ্যা বলে আমার কী লাভ? তুমি কি ভেবেছো তোমায় চুমু খেতে নিয়েছিলাম আমি, তাও আবার লুকিয়ে? এটাই সত্য, তাই তো? হাউ ফানি! তোমায় চুমু খাওয়ার জন্য তো আমার কোনো লুকোচুরির দরকার নেই। এই সহজ বিষয়টা বোঝো না কেন তুমি? বলে নির্ঝর এক সেকেন্ড অপেক্ষা করলো না, তরির মাথা চেপে ধরে ঠোঁটে সশব্দে চুমু খেল। 3 সেকেন্ডের ব্যবধানে তরির ভিতর বড়সড় পরিবর্তন ঘটল। বাধা দেওয়ার অবকাশ পেল না। তার আগেই নির্ঝর উঠে দাঁড়িয়েছে। সে বিস্ময় মিশ্রিত চোখে নির্ঝরের দিকে তাকালো, কিন্তু নির্ঝর সম্পূর্ণ স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো। তার দিকে ভুলেও তাকালো না। ট্রাউজারের পকেটে হাত গুজে ধীরে সুস্থে বের হয়ে গেল। সে গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে তরির চোখ দুটো ক্রমে তীক্ষ্ণ হয়ে উঠল। দরজা বাইরে থেকে ভিড়িয়ে দেয়া এক দৌড়ে সোফায় গিয়ে বসে পড়ল নির্ঝর। বুকের 2 ইঞ্চি নিচে পুরো দস্ত ঝড় বয়ে যাচ্ছে। আনমনে ডান হাতে ঠোঁটে চলে গেল। এখনই সে কি করলো? এত সাহস কোথায় পেল সে? সে দুগালে হাত রেখে টেনে টেনে শ্বাস নিল। নির্ঝর অফিস থেকে ফিরল সন্ধ্যাবেলা। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরে উঁকি দিল। তার মাকে দেখতে পেল। ডেকচিতে পানি বসিয়েছে। সে মায়ের আঁচলে ঘর্মাক্ত মুখটা মুছে ডাক দিল, মা। তার মা নাহিদা বেগম ছেলের দিকে চেয়ে বললেন, এতক্ষণে আসার সময় হলো? এতদিন ছুটিতে ছিলাম না, সেজন্য আজ একটু বেশি কাজ জমেছিল। এর মধ্যে কেটে গেছে 1 সপ্তাহ। এ সময়টাতে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। শুধু নির্ঝর তার অফিসে জয়েন করেছে, আর সিলেট থেকে তার ভাই সহ বাবা মা ফিরে এসেছে। নির্ঝর এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল, নিনাত কি করে মা? ড্রয়িং রুমে তো দেখলাম একটু আগে তরির সাথে গল্প করছিল। হয়তো রুমে এখন। ভালো কথা। শোন, তোরই বাবা ফোন করেছিল, ওর পড়াশোনার ব্যাপারে কথা বললো। বোর্ড এক্সামের বেশি দিন নেই। তোর বড় মাও বললো এ বিষয়ে। মেয়েটা তো গতবার ফেল করেছে, এবার তো পাশ করতে হবে নাকি? মায়ের কথা শুনে নির্ঝরের মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। তোরই যে গত বছর ইন্টারের বোর্ড পরীক্ষায় 3 সাবজেক্ট ফেল করেছে, তা সে অনেক আগে থেকে জানে। তবু মায়ের মুখে শুনে হাসি পেল। সে বিদ্রূপ করে বলল, মা, তোমার বৌমা এত বোকা কেন? সারা জীবন আমি টপ রেজাল্ট করে এসেছি, আর আমার বউ কিনা কমার্স থেকে ইন্টারে 3 সাবজেক্টে ফেল করেছে। মেনে নেওয়া যায়? নাহিদা বেগম মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। চোখ মুখ শক্ত করে বললেন, খবরদার বৌমাকে অপমান করবি না।
একবার ফেল করেছে তো কি হয়েছে, এবার ইমপ্রুভ দেবে, অনেক ভালো রেজাল্ট করবে নিশ্চয়ই। তুই শুধু গ্রাম থেকে বই আনার ব্যবস্থা কর। নির্ঝরের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। কত সহজে তার বাবা মা তরিকে মেনে নিয়েছে। তার বাবা মায়ের এমন সুন্দর মন মানসিকতার জন্যই সে অনেকটা একা একা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে এক পলক দরজা দিয়ে ড্রয়িং রুমে তাকালো। তরিকে চোখে পড়ছে না। শার্টের উপরের বাটন খুলে দিয়ে সে বলল, মা গো, তরিকে পড়াবে কে? আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, কমার্সের স্টুডেন্ট কিভাবে পড়াবো? তুই পড়াবে কেন গাদা? আমি পড়াবো। আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তোর মনে নেই? আমি পড়াবো ওকে। প্রয়োজনে কোচিংয়ের সেন্টারে ভর্তি করিয়ে দেবো। নিনাদ যেভাবে পড়ছে ও সেভাবে পড়বে। যা ফ্রেশ হয়ে নে। হুম। নির্ঝর মাকে জড়িয়ে ধরে রান্নাঘর থেকে বের হলো। তার মা ঢাকার একটা প্রাইভেট হাই স্কুলে শিক্ষকতা করেছে দীর্ঘদিন। সে অফিসে জয়েন করার পর থেকে মাকে আর চাকরি করতে দেয়নি। নিজের রুমে ঢোকার আগে নির্ঝর তার ছোট ভাই নিনাদের রুমে উকি দিল। নিনাদ এবছর নবম শ্রেণীতে উঠেছে। এর মস্তিষ্ক অবিকল তরির মতো। টেনে টুনে জিএসসি পাস করেছে। তুই আবার গল্পের বই হাতে নিয়েছিস? নির্ঝরে আচমকা আক্রমণে নিনাদ এক লাফে উঠে বসলো। হাতে ধরে রাখা ইংরেজি সাহিত্যের বইটা পিছনে লুকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ভাঙা ভাঙা গলায় বলল, হে হে হে, বই কোথায় দেখলে ভাইয়া? আমি তো নোটবুক পড়ছিলাম। নোটবুক? আজকাল হ্যান্ডি রাইটার হ্যাগার্ট নামের বিদেশি লেখকও দেখছি নোটবুক লেখে, তা আবার নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। হাউ ফানি, বইটা বের কর। থাক না ভাইয়া, এক চর খাবি, বই দে। তুমি একটা অশান্তি ভাইয়া, বই দে আগে। তোর আর তোর ভাবির মস্তিষ্ক ধুয়ে গোবর মুক্ত করে তারপর মাথায় পুনরায় সেট আপ করতে হবে। নিনাদ মুখ শক্ত করে বালিশের নিচ থেকে বইটা টেনে বের করলো। তার বড় ভাইয়াকে কখনো সাহিত্যের বই পড়তে দেখেনি। মাঝে মধ্যে অ্যাস্ট্রোনমির বই হাতে দেখে এই যা। নিজে না পড়ুক তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই। তার আফসোস একটা জায়গা, সেটা হলো তার ভাই তাকেও গল্পের বই পড়তে দিতে চায় না, সাহিত্যের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। বইটা নির্ঝরের হাতে তুলে দিয়ে নিচু স্বরে বলল, বিয়ে করেছো, এবার তো একটু সাহিত্যের বই পড়ে রোমান্টিক হওয়ার চেষ্টা করো। নির্ঝরের কানে সম্পূর্ণ অংশ পৌঁছালো না। সে বইটা ছিনিয়ে হাতে নিল। বইয়ের নামটার দিকে ফিরেও তাকালো না। এক হাতে শার্টের বাটন খুলতে খুলতে রুমে ঢুকলো। রোজকার মতো আজও তরি আয়নার সামনে বসে আছে। নির্ঝর দরজার আড়ালে থেকে কিছুক্ষণ তরির দিকে চেয়ে রইল। তার আর তরির সম্পর্কটা আগের মতোই আছে। সে তরিকে সময় দিচ্ছে নিজেকে গুছিয়ে তোলার। জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়ার ইন্টেনশন তার মধ্যে কোনো সময় ছিল না। একই বিছানায় শুয়েও মাঝের কোলবালিশটা যেন যোজন বিজন দূরে রেখেছে দুজনকে। সে চাইলেই কোলবালিশটা সরিয়ে ফেলতে পারে, কিন্তু সরাচ্ছে না। তরির অপেক্ষায় আছে। যেদিন তরির চোখের দৃষ্টি ভালোবাসায় পরিপূর্ণ হবে, তরির মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম হবে, সেদিন তরির নিজ থেকে কোলবালিশ সরিয়ে তার কাছে আসবে। সেদিনের অপেক্ষা। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। হাতের বইটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, সবসময় আয়নার সামনে বসে থেকে কি হবে? পড়াশোনার নামগন্ধ নেই। তোমার উপর থেকে যে স্টুডেন্ট তকমাটা এখনো যায়নি, তা কি বেমালুম ভুলে গেছো? তোরে কিছুটা চমকে উঠল। সত্যি তো, সে তো এখনও পড়াশোনা করছে, কিন্তু এটা ভেবেছিল যে তার বিয়ে হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আর পড়তে হবে না। সে উঠে দাঁড়িয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে পড়তে চোখ সরিয়ে নিল। দিকে তাকিয়ে বলল, আমাকে এখনো পড়তে হবে? মানে বিয়ের পরও? কেন? তুমি বিয়ের পর পতি সেবা নিজেকে বিলীন করে দিয়েছে যে বিয়ের পর পড়তে পারবে না? হাউ ফানি।